আমরা আপনাদের কাছে দাবি করছি, অনুরোধ করছি যে এবারের এই নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে ঘটিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে ফেডারেল ফ্রন্ট গঠন হতে যাচ্ছে, সেই ফেডারেল ফ্রন্টে অসাম্প্রদায়িক সরকার করতে আমাদের কুচবিহার জেলায় লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীকে কুচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচনকে সামনে রেখে আমরা আজকে এখানে উপস্থিত। সভার সঞ্চালক আমার দীর্ঘদিন সংগ্রামের সাথী পরিমল সবাই আছেন। আমার সাথে একসাথে লোকসভা করেছেন কলিগ, গত 16 সাল থেকে আছেন পার্থপ্রতিম রায়। আপনাদের সঙ্গে বক্তব্য রাখলেন জেলার সভাপতির কাছে খুব কঠিন নির্বাচন নয়, কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন। ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের মানুষের রায়ের ভিত্তিতে ক্ষমতায় আসা রাজনৈতিক দল গত 5 বছর ভারতবর্ষের চেহারাটা যা পরিবর্তন করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত 2.5 বছর ধরে বাংলার সর্বজন শ্রদ্ধেয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জনবিরোধী নানা রকম কর্মকাণ্ডের প্রতি প্রতিবাদ জানিয়ে এই সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন বলে তাকে ভীত সন্তুষ্ট করার জন্য নানা রকম কায়দা কেন্দ্রে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল তাকে সময় সময় প্রতিহত করার চেষ্টা করেছেন, কিন্তু তারপরে তিনি সুর ছড়িয়ে ভারতবর্ষকে অখণ্ড ভারতবর্ষ হিসেবে চিহ্নিত করার জন্য লড়াই আজও চালিয়ে যাচ্ছে। তাই আমরা বলি এই নির্বাচন আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন, কঠিন নির্বাচন নয়। আমি একে একে খালি বলি আপনাদের যে ভারতবর্ষের মাটিতে এক ঝাঁক মনীষীর আত্মবলিদানের মধ্য দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে 15ই আগস্ট। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতবর্ষের মানুষ পেয়েছে ভারতবর্ষের সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি। আর ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষকে সর্ববৃহৎ গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে। অধিকার দিয়েছে প্রতি 5 বছর অন্তর অন্তর ভারতবর্ষের মানুষের সমর্থনের মধ্য দিয়ে ভারতবর্ষের সরকার তৈরি হবে। এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিকল্পনা কিভাবে পরিচালিত হবে তার সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। ভারতবর্ষের আগামী নানা ভাষা, নানা মত, কবি ভাষা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে রাখে মিলন মহান এক সূত্রে ভারতবর্ষের 1693টা জাতি উপজাতি 3391টা ভাষাকে সংঘবদ্ধ করে ভারতবর্ষের সংহতি, ভারতবর্ষের সম্পত্তি। আমরা কি দেখেছি, খুব বিস্তারিত বিশ্লেষণের দরকার নেই। ভারতবর্ষের মাটিতে 1952 সাল থেকে শুরু হয়েছে ভারতবর্ষের সাধারণ নির্বাচন। 1950 সালের সংবিধানের পর 1951 সালে ভারতবর্ষের নির্বাচন কমিশন এই সাধারণ নির্বাচন 1-2 করতে করতে 17তম সাধারণ নির্বাচনের সম্মুখীন আমরা হতে চলেছি। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের আগামী দিনের রূপরেখা কিভাবে তৈরি হয়, ভারতবর্ষের সার্বিক পরিবর্তিত পরিস্থিতি কিভাবে পরিচালিত হয় তা যদি দিল্লির মস্তরে পা রাখা যায়, কিছুটা উপলব্ধি করা যায়। আমার সুযোগ হয়েছিল 2011 সালে কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে দিল্লির মস্তরে যাওয়া। 2011 পর 2013 শেষ প্রান্তে এসে এবং 2014 গোটা 3 অধিবেশনে উপলব্ধি করেছিলাম ভারতবর্ষের পরবর্তী পর্যায়ে নির্বাচনে 2014 সালে ভারতবর্ষের ফলাফল কি হতে চলেছে। তার কারণ সেদিনকার দিল্লির মস্তরে শুনতাম ভারতবর্ষের ক্ষমতায় থাকা 2004 থেকে 2014 ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সর্বস্তরের সমস্ত ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধভাবে আওয়াজ করেছিল দিল্লির মস্তরে। কি আওয়াজ সেদিনকার ছিল? কংগ্রেসের নানা রকম ভ্রষ্টাচারের বিরুদ্ধে আওয়াজ তুলে দিল্লির মসনদে যখন আওয়াজ উঠেছিল 2G में आकाश गया, 2G केलेंकारी কথা আপনাদের মনে আছে, 2G में आकाश गया, कौन ब्लॉक में पतल गया, धरती अभी बाकी है, कांग्रेस को जाना है। 2014 সালে এই আওয়াজের পরিপ্রেক্ষিতে তদানীন্তন অবস্থায় ভারতবর্ষে জাতীয় দল হিসেবে ভারতীয় জনতা পার্টি একদিকে নেগেটিভ ভোট, কংগ্রেসকে বিদায় নিতে হবে,
ভারতবর্ষের সরকার তৈরি করতে হবে। আর একদিকে এই ভারতীয় জনতা পার্টির মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ইস্তাহারের উপর নির্ভর করে মানুষ কিছুটা বিভ্রান্ত হয়েছে। বিস্তারিত বিশ্লেষণের দরকার নেই, কে 15 লক্ষ টাকা পেয়েছেন এর মধ্যে যাচ্ছি না, কিন্তু ভারতবর্ষের মানুষ বিভ্রান্তি হয়েছিল। তারপরে মানুষ সমর্থন করে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছিলেন 2014 সালে। সেদিনকালের সেই সমর্থন এমন পর্যায়ে পৌঁছেছিল যে ভারতবর্ষের মাটিতে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতবর্ষের সরকার তৈরি করেছিল। কিন্তু যদি লক্ষ্য করে দেখেন 2014 থেকে 2019 যত সময় গেছে ভারতবর্ষের মানুষ উপলব্ধি করেছে বলে গত 5 বছরে ভারতবর্ষের মাটিতে যত লোকসভা নির্বাচন হয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে একটার পর একটা প্রতি নির্বাচনে ভারতবর্ষে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি পরাজিত হয়েছে। আসন সংখ্যা 2072 থেকে কমে 2070। তো স্বাভাবিকভাবে এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে মানুষ উপলব্ধি করেছেন, আর মানুষ উপলব্ধি করেছেন বলে বাংলার বুক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে মানুষের পাশে থেকে তার রূপটা দিয়েছেন। আমরা কি লক্ষ্য করে দেখেছি, একদিকে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল বিভিন্ন রকম অর্থনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করে যে রাজ্যে তাদের সরকার নেই তাদের অর্থনৈতিক প্রতিকূলতা তৈরি করে সেই রাজ্যের মানুষের বিভিন্ন পরিষেবা ব্যাহত করার চেষ্টা করেছেন। আমরা বলি উন্নয়নকে খর্ব করার চেষ্টা করেছেন। আরেকদিকে দেখেছি নানা রকম অর্থনৈতিক নিয়ম কানুন চালু করে বাংলার মানুষ নয় ভারতবর্ষের মানুষকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করেছেন। সে নোটবন্দি থেকে শুরু করে জিএসটি পর্যন্ত এমনও পরিস্থিতি ভারতবর্ষের মাটিতে উদ্ভব করেছেন, সাধারণভাবে খেটে খাওয়া মানুষ তার জীবনের সমস্ত পুঁজি সঞ্চয় করে শেষ বয়সে সেই পুঁজিকে ব্যাংকে রেখে যে পরিবার লালন পালন করেন সেখানে স্বল্প সঞ্চয়ের সুদ কমিয়ে তাকেও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছেন, প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যত প্রতিবাদ করেছেন তত তার উপর হুঙ্কার দিয়েছে। সমস্ত হুঙ্কারকে উপেক্ষা করে আজও বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলগুলিকে সংঘবদ্ধ করে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে ভারতবর্ষের পরিবর্তন চাইছেন, যা উদাহরণ তার বক্তব্যের মধ্য দিয়ে বলেছে। একটি কথা বলি, শুধুমাত্র অর্থনৈতিক প্রতিবন্ধকতা নয়, যত সময় গেছে মানুষ উপলব্ধি করেছে কোথাও ধর্মের সুরসুরি দিয়ে, কোথাও জাতিকে বিভাগ করিয়ে ভারতবর্ষের মাটিতে মানুষের কাছে ভীত সন্ত্রস্ত করে মানুষকে কব্জা করার প্রচেষ্টা চাইছে ক্ষমতায় থাকা এই রাজনৈতিক দল। যে আমরা মনে করি যে এই নির্বাচনে সার্বিকভাবে এই সরকারের যা চেহারা, নিশ্চিতভাবে পেশি প্রশাসনকে একত্রিত করে মানুষকে সন্তুষ্ট করে তারা সরকার চালাতে চাইছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় আছে। যদি চেহারাটা বিশ্লেষণ করি খুব ছোট কথা, এক কথা অত্যন্ত বিতর্কিত বিষয়, তো বলতে কোনো দ্বিধা নেই। আমরা যারা জন্মেছি স্বাধীন ভারতবর্ষে 47 সালের পর থেকে 70 বছর ভারতবর্ষ বিপদে পড়ে যারা বিপদে লড়াই করতে গিয়ে শহীদ হন, দেশের 125 কোটি মানুষ তাদের পাশে দাঁড়ান, তাদের সঙ্গে থাকেন। এই হচ্ছে দেশের সাথে মানুষের সংযোগ। কিন্তু আমরা কি দেখছি, দেশ মানেই সরকার। অদ্ভুত পরিস্থিতি। ভারতবর্ষের মাটি কেন, বাংলার মাটি কেন, দেশের যে কোনো মাটিতে একটা সরকার বদলে গেলে মানুষের দায় বদল হলে একটা রাজ্যপাল বদল হতে পারে, একটা এসপি বদল হতে পারে। কিন্তু কারণ আপনি যদি ছোট করে বলেন বাংলার মাটিতে আমরা দেখছি, আমরা দুটো জিনিস দেখেছি। একটা দেখেছি গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে 2016 সালে সার্বিকভাবে একটা নির্বাচন যখন মানুষের কাছে আসে, সেই নির্বাচনে মানুষ বিচার করেন গত 5 বছরে সেই পরিচালিত দল, সেই সরকার পরিচালিত রাজনৈতিক দল কতটা মানুষের জন্য করতে পেরেছেন, কতটা পারেননি তার নিরিখে, কতটা ব্যর্থতা, কতটা সাফল্যকে সামনে রেখে নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা 2016 সালে দেখেছিলাম বাংলায় দাঁড়িয়ে বাংলার বিরোধী রাজনৈতিক দল তথা কেন্দ্রের শাসক দলকে সংঘবদ্ধ করে কিছু সংগঠনকে সঙ্গে নিয়ে নানা রকম কুৎসা অপচয়ের মধ্য দিয়ে বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার সার্বিক উন্নয়নকে প্রতিহত করার প্রচেষ্টা চালিয়েছে। আমরা এই নির্বাচনের প্রাক্কালে দেখছি বাংলা জুড়ে একটা আওয়াজ তোলা হচ্ছে নির্বাচন মানে একটা ভয়ঙ্কর, একটা রক্তারক্তি, একটা খুনোখুনি। গত 1 বছর ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারের পর
একটা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করে দেওয়া হচ্ছে যে গত পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক সংঘর্ষে নাকি 100 মানুষের প্রাণ চলে গেছে। আমি করজোরে বলি, যারা এইসব বিবৃতির মধ্যে থাকেন একটা তালিকা প্রকাশ করে বলবেন কোন অঞ্চলে কোন মানুষের প্রাণ গেছে। শুধু মিথ্যা অপপ্রচারের মধ্য দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা লক্ষ্য করেছি গত 2 বছর ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম সরকারের দ্বারা প্রভাবিত হয়ে সময় সময় এমন ভাবে আজ পর্যন্ত নির্বাচনের প্রাক্কালে প্রচার চালাতে চাইছেন যেন মনে হচ্ছে প্রচারকে সামনে রেখে বোধহয় আগামী দিনে ক্ষমতা কায়েম করতে পারবেন। তাদের উদ্দেশ্যে বলি, প্রচেষ্টা আপনারা চালিয়ে যান। সরকারের যে সরকারি দলকে বলি প্রচেষ্টা চালান, কিন্তু আজ পর্যন্ত প্রায় নির্বাচনের সম্মুখীন আমরা হতে চলেছি। ভারতবর্ষের কোন সংবাদ মাধ্যম এখনো পর্যন্ত উপস্থাপিত করতে পারেনি, একা বিজেপি তো দূরের কথা, তাদের সমগ্র সাথী সঙ্গীকে নিয়ে এখনো মেজরিটিতে পৌঁছতে পারেনি। কিছু আসন কম অবস্থায় আছে, আপনারা লক্ষ্য করেছেন। আমরা বলি দিল্লির মাত্র সেই জায়গা যেখান থেকে আবার যদি ভারতবর্ষের সরকার পরিবর্তন হয়ে বিজেপি সরকার এসেছিল, ঠিক একই কাজে 2018 থেকে 2019 আমার সাথে এখানে পার্থপ্রতিম রায় আমার সঙ্গী হিসেবে ছিলেন। সেদিনকার পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা দেখেছি পার্লামেন্টের বাইরে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে যেন একটা পদধ্বনি সারা ভারতবর্ষের মাটিতে ছড়িয়ে পড়েছে। সেই পদধ্বনিতে শোনা যাচ্ছে ঘর ঘর में आवाज है बीजेपी को जाना है, কাউকে ক্ষমতা নেই ঠেকিয়ে রাখবে, বিজেপি ক্ষমতায় থাকবে, ক্ষমতা নেই। পরিস্থিতি এমন তৈরি করা হচ্ছে যে বিভিন্ন সময় টিভি ময়দানে বিভিন্ন সময় টিভিতে দেখানো হচ্ছে যেন বলতে পারেন কেন্দ্রীয় পুলিশকে তত্ত্বাবধানে ভোট দিয়ে যেন একটা বিপুল পরিবর্তন। আমি ছোট কথা আপনাদের একটি কথা বলি। বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন 42-42। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক লক্ষ্য রেখেছেন 42-42। আর সংবাদ মাধ্যম বলতে চাইছেন যেন ভোট ছিনিয়ে নিয়ে চলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটু ব্যাখ্যা করে আপনাদের বলি। আমার ছেলে আছে, পরীক্ষা দিতে যাচ্ছে অঙ্কে। আমি বললাম কি পরীক্ষা বাবু? বললাম আজকে অঙ্কের পরীক্ষা। আমি বললাম 100 দিতে হবে। এখানে অনেক অভিভাবক আছেন, ছেলে পরীক্ষা দিতে গেলে বা মেয়ে পরীক্ষা দিতে গেলে কেউ বলেন কিনা যে 10 পেলেই সন্তুষ্ট, 100 পেতে হবে না। যে আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনের প্রাক্কালে কেউ 20 পেলে সন্তুষ্ট, কেউ 6 পেলে সন্তুষ্ট, কেউ 3 পেলে সন্তুষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য রেখেছেন 42-42। আর এই লক্ষ্য রাখার জন্য পরিস্থিতি এমন জায়গায় নিয়ে গেছে, দেখবেন টিভি খুললে চারিদিকে লুটমার্চ। আমরা বলি আমরাই তৃণমূল কংগ্রেস মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে সার্বিক লড়াইয়ের মধ্য দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখে নির্বাচন পরিচালনা শুরু করিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে চেহারা একটু আপনাদের বলি, পরিবর্তনের চেহারা বলি। 2004 সালে বাংলার মাটিতে লোকসভা নির্বাচন হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখে এক দফায়। 2004 সালে বাংলার মাটিতে কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখে নির্বাচন এক দফায়। তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ছিল 1। তৃণমূল কংগ্রেস লড়াই করে বেঁচে থাকতে চায়। 5 বছর লড়াই করেছে। 2000 লোকসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনীকে রেখে 3 দফায় নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা 18+1, 18টি তৃণমূল কংগ্রেসে, একটা আমরা এসিউসিকে সমর্থন করেছিলাম জয়নগর কেন্দ্রে। পরবর্তী পর্যায়ে 2014 সালে বাংলার মাটিতে লোকসভা নির্বাচন 5 দফায় কেন্দ্রীয় বাহিনীকে রেখে আমাদের আসন সংখ্যা 34। আর আমরা বলি নির্বাচন কমিশন 7 দফায় ভোট দিয়ে আমাদের লক্ষ্যকে 42-এ পৌঁছে দিয়েছে। তার জন্য কারো সাথী দরকার নেই। এই পরিস্থিতির মধ্য দিয়েই আমরা এই নির্বাচনে মোকাবিলা করতে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় 42-42 কেন বলছেন? একদিকে তার শত সহস্র সহকর্মী শরীর গত রক্ত ঘাম পরিশ্রম দিয়ে মানুষকে শূন্যবদ্ধ করে ভোট বাক্সে নিয়ে যেতে চাইছেন। আরেকদিকে বাংলার গত 7.5 বছরের মমতা বন্দ্যোপাধ্যায় যে আশীর্বাদ মানুষের কাছে পেয়েছেন 2 দফায় রাষ্ট্রীয় ক্ষমতায় বসে, এবং তিনি তার 47টি প্রকল্পের মধ্য দিয়ে একটা শিশু জন্মের শিশু সাথী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে একটা মানুষ মৃত্যু পথে যখন চলে যায়
তাকে দাহ করে ঘরে পৌঁছতে পারে পরিজন, তার জন্য সমবেতি চালু করে 47টা প্রকল্পের মধ্য দিয়ে বাংলার মানুষের কাছে পৌঁছেছে। দুই শক্তিকে সমন্বয় করে মমতা বন্দ্যোপাধ্যায় 42 কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি অঙ্কের হিসেবে বলেন, এই মুহূর্তে বাংলায় 9,36 লক্ষ মানুষ, 6,84 লক্ষ ভোটার, 2,93 লক্ষ পরিবার। বাংলায় একটা পরিবার নেই যা মমতা বন্দ্যোপাধ্যায় 47টি প্রকল্পের মধ্যে কোন না কোন প্রকল্প তার ঘরে পৌঁছেছে। বিস্তারিত বিশ্লেষণের দরকার নেই, কারণ আপনার পঞ্চায়েত এলাকায় জন থাকে না, হচ্ছে বেশি জন। এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এই নির্বাচন মোকাবিলা করতে চাই। আমি এই প্রসঙ্গে একটা কথা খালি আপনাদের বলি, কেন আমরা বলি খুব এই নির্বাচন আমাদের কাছে খুব সংকটময় নির্বাচন নয়, খুব ভয়ঙ্কর নির্বাচন নয়, কিন্তু তাৎপর্যপূর্ণ নির্বাচন। তার কারণ নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক দলগুলোর সমীকরণ দেখেছে। আমরা দেখেছি একদিকে বামফ্রন্ট 40 বছর প্রায় ক্ষমতায়, আর ভারতবর্ষের জাতীয় কংগ্রেস শুরু করলেন জোট বলে। জোট কথার অর্থ যখন মানুষ বুঝতে পারবে, সেই জন্য জোট থেকে পেছিয়ে সমঝোতায় চলে গেলেন। জোট কি ছিল আমরা 2016 সালে দেখেছি। আমরা জোট দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্য, রাহুল গান্ধী একসাথে গলা জড়াজড়ি করে দুর্গাপুরের ময়দানে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় করতে হবে। বাংলার মানুষ সেদিনকার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় করেনি। আসন সংখ্যা 187 থেকে 2011-তে পৌঁছে দিয়ে মুখে ঝামা বসে দিয়েছিলেন। বাংলার মানুষ আজও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ। 2016 সালের বিধানসভা নির্বাচনে 7 দফায় বাংলার মাটিতে নির্বাচন হয়েছিল। আমরা যারা সহকর্মী, তাদের দলের প্রতি দায়বদ্ধতা, মানুষের প্রতি দায়বদ্ধতা, আমরা যা পরিশ্রম করে থাকি শরীরগত অর্থ ধন দিয়ে, তার চেয়েও বেশি দায়বদ্ধতা দেখিয়েছেন বাংলার মানুষ। তার কারণ 7 দফা নির্বাচনে 41 থেকে 45 ডিগ্রি পর্যন্ত দাবাদাবের মধ্যে মানুষ 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বাংলার আসন সংখ্যা 147 থেকে 211-এ পৌঁছে দিয়ে বুঝিয়ে দিয়েছেন মমতা যতদিন থাকবে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। এমন পরিস্থিতির মধ্য দিয়ে মোকাবিলা করছি। আমরা এই নির্বাচনের প্রাক্কালে দেখলাম পার্টি দলে আমাদের 20টির বেশি আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই। আর সাকুল্যের বামফ্রন্ট নিয়ে বলে 26টি আসন, আর ভারতবর্ষের জাতীয় কংগ্রেস দলের 17 থেকে 18টি আসন, তাতেও সংসদ। তার কারণ 7টি থেকে 8টি আসনে সবাই প্রার্থী দিয়ে চায়, অর্থাৎ শক্তি সবাই এই 8টি আসনেই সীমিত। বাকি 34টি আসন তৃণমূলের কাছে সামনে কেউ এগোতে পারে না, ভয়ে সচেতন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবায় যুক্ত। এই 8টি আসনকে ব্যবধান রেখে আত্মহত্যা ভাবে। আর একদিকে দেখলাম গত 5 বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে হেলিকপ্টারের লোকজন চাপিয়ে এনে নানা হুঙ্কার দিয়ে, নানা রকম ভয় দেখিয়ে মানুষকে সংঘবদ্ধ করার প্রচেষ্টার সাথে অর্থ লুটিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করলেন যে কোথায় তৃণমূল কংগ্রেসের বাজনা বেজে গেল। অথচ আমরা কি দেখলাম গত 15ই মার্চ বাংলার মাটিতে বহুল প্রচারিত সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় বাংলার ভারতীয় জনতা পার্টির সভাপতি বিবৃতি দিয়ে বললেন আমাদের দলে এমন কোন প্রার্থী নেই যারা আমরা লোকসভায় জিতিয়ে আনতে পারি। আমার কথা নয়, তার বিবৃতি আনন্দবাজার। মানুষ উপলব্ধি করেছেন, দিলীপ বাবু কথাটা ঠিকই বলেছেন, এমন কোন প্রার্থী নেই তাকে জিতিয়ে আনা সম্ভব। তো স্বাভাবিকভাবে এই নির্বাচন আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন। আমি খালি আপনাদের কাছে একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করব। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে ভারতবর্ষের সার্বিক পরিচালন সমিতি তৈরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 42 লক্ষ্য নিয়ে কোথায় পৌঁছবেন ভারতবর্ষের মানুষ ঠিক করবেন। কিন্তু একথা মনে রাখবেন, ভারতবর্ষে তাবৎ তাবৎ রাজনৈতিক দলের তাবৎ তাবৎ নেতারা তাকিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিসের উপর ভিত করে ক্ষমতায় থাকা দুর্দণ্ড প্রতাপ এই রাজনৈতিক দলকে বারবার হুঙ্কার দিতে পারেন। তার কারণ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভিত। এবং আমরা যত তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা মনে করি বাংলার মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিত উৎখাত করার ক্ষমতা
শুধু বিজেপি নয়, ভারতবর্ষের কোন রাজনৈতিক দলের নেই। তাই এই নির্বাচনে আমাদের প্রমাণ করে দিতে হবে যে আমরা বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আগামী দিনে ভারতবর্ষের মানুষের চাহিদা অনুযায়ী ভারতবর্ষের সরকারকে পরিচালনা করতে চাই। আমি জানি সকল সহকর্মীদের মধ্যে অনেক সাধারণ মানুষ আছেন, সহকর্মীরা সময় সময় কারো আচার আচরণ ব্যবহার যদি কারো মনে দুঃখ থেকে থাকে, আমি সকল স্তরের সহকর্মীকে বলবো সংঘবদ্ধভাবে লড়াইয়ের মধ্য দিয়ে মানুষের বাড়ি পৌঁছে আপনারা মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে পরিচিতি দিয়ে আমাদের মনোনীত প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী পরেশচন্দ্র অধিকারীকে ভোট দেওয়ার আবেদন নিয়ে মানুষের কাছে পৌঁছো। আমাদের বহু মহিলা সদস্যরা আছেন, মানুষের ঘরে ঘরে পৌঁছন। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর একটা কাগজ নিয়ে মানুষের কাছে পৌঁছে যদি বলা যায় যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এসেছি আমাদের প্রার্থীকে সমর্থনের কথা বলতে, হয়তো প্রধানমন্ত্রীর মতো 56 ইঞ্চি চওড়া হবে না, 54 ইঞ্চি নিশ্চয়ই বুকের ছাতি চওড়া হবে, এটা নিশ্চিত করে বলা যায়। তাই এই নির্বাচন আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে যে কথা উন্নয়ন করেছে তারই বলি বাংলার মাটি থেকে হাত শুরু হয়েছে এবং বাংলার হাত নিশ্চয়ই দিল্লিতে পৌঁছবে। যে এই নির্বাচনের মধ্য দিয়ে ভারতবর্ষের বুক থেকে বিজেপিকে বিদায় নিতে হবে। তাই বলি বিজেপি হাটাও, দেশ বাঁচাও, দেশের অখণ্ডতা, দেশের সাম্প্রদায়িক শক্তি, দেশের ধর্মনিরপেক্ষতার নিরিখে ভারতবর্ষকে একাত্ম রাখার জন্য বাংলার মানুষের কাছে আবেদন। আসুন সমবেত শক্তির মধ্য দিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনের মধ্য দিয়ে আমরা পৌঁছতে পারবো। শেষ করার আগে বলি যে কিছুটা বলতে পারেন আমরা তো ধর্মে বিশ্বাসী, আমরা কিছুটা তো আমাদের টুকটাক আছে। আমরা মনে করি, আমাদের মনে হয় নির্বাচন কমিশনের পদ্ধতি এবং স্বাভাবিকভাবে আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন। যে কোনো কারণের ভিত্তিতে হোক ব্যালটে আমাদের নাম্বার 1, অর্থাৎ আমরা একেই পৌঁছে গেছি। কিছুটা কাজ এগিয়ে রেখেছেন, বাকি আমাদের সহকর্মীরা মানুষকে সংঘবদ্ধ করে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রথম দফার নির্বাচনের শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক একটি আসন তুলে দেবেন এই আশা বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়।